ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ক্লাস 9-এর ভূগোলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসেবে 4টে প্রশ্ন দেওয়া আছে। সেই 4টে প্রশ্ন যে চ্যাপ্টার থেকে দেওয়া আছে সেগুলো হলো গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ। আমি আজকে ওই 4টে প্রশ্নের উত্তর নিয়ে একটু আলোচনা করছি। তবে উত্তর নিয়ে আলোচনার আগে আমি একটা বিষয় তোমাদের বলতে চাই। তোমরা যখন এই উত্তরগুলো প্রিপেয়ার করবে তার আগে কিন্তু বিষয়গুলোকে ভালো করে তোমাদের বই থেকে একবার পড়বে, তারপর উত্তরগুলোকে তোমরা লিখবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই জীবকুলের আবাসস্থল। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উপরিউক্ত বক্তব্যটির সমর্থনে আমরা কতগুলি বৈশিষ্ট্যের উপর আলোকপাত করতে পারি যা পৃথিবীকে সৌরজগতের অন্যান্য গ্রহের থেকে স্বতন্ত্র করে। প্রথম পয়েন্ট, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই দূরত্বের জন্য আমাদের গ্রহের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যা প্রাণের বিকাশে সহায়ক হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে প্রায় 24 ঘন্টায় একবার আবর্তন করে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের সর্বত্র দিন ও রাত্রি সংঘটিত হয়, যার ফলে তাপের সমতা বজায় থাকে এবং ইহার ফলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি ও বিকাশ সম্ভবপর হয়েছে। এবার যদি পৃথিবীতে আবর্তন গতি না থাকতো তাহলে যেটা হতো সেটা হলো যে পৃথিবীর এক অর্ধাংশে চিরদিন ও অন্য অর্ধাংশে চিররাত বিরাজ করত, যার ফলে যে অংশটাতে চিরদিন বিরাজ করছে সেই অংশটার তাপমাত্রা অত্যন্ত বেড়ে যেত এবং যে অর্ধাংশে চিররাত বিরাজ করছে সেই অর্ধাংশের তাপমাত্রা অত্যন্ত কমে যেত। এমতাবস্থায় কোনোভাবেই কিন্তু প্রাণের বিকাশ সম্ভবপর ছিল না। বায়ুমণ্ডলের উপস্থিতি। বায়ুমণ্ডলে প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন প্রভৃতি গ্যাস আছে। এছাড়াও স্বল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, হাইড্রোজেন রয়েছে। আছে জলীয় বাষ্প ও ধূলিকণা। একদিকে যেমন নাইট্রোজেন ও অক্সিজেনের জন্য ডিএনএ এবং জৈবিক শক্তির উৎপাদন হয়, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অপরিহার্য। আবার ওজোন স্তর সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। চতুর্থ পয়েন্ট, জলের উপস্থিতি। পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে, তাই একে নীল গ্রহ বলা হয়। জল ছাড়া কিন্তু জীবনের বিকাশ কোনোভাবেই সম্ভবপর ছিল না। জীবের বিপাক ক্রিয়ায় জল ব্যবহৃত হয়। হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য রক্ষিত হয়। নেক্সট, পৃথিবীতে শিলামণ্ডল আছে যেখান থেকে আমরা বিভিন্ন খনিজ দ্রব্য উত্তোলন করতে পারি। মাটি থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টিরস সংগ্রহ করে। আমরা কৃষিকাজ করে থাকি। আবার মাটি বিভিন্ন জীবের আবাসস্থলও বটে। উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি থেকে আমরা বলতে পারি যে পৃথিবীতে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডলের উপস্থিতি জীবমণ্ডল সৃষ্টি করেছে। দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির সংঘটন বর্ণনা করো। প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ থেকে দেওয়া হয়েছে। উত্তরটা এভাবে শুরু করা যেতে পারে। পৃথিবীর কক্ষতলের সাপেক্ষে অক্ষ 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। পরিক্রমণের সময় ছায়াবৃত্ত পৃথিবীর উপর সর্বদা বক্রভাবে অবস্থান করে। ব্র্যাকেটে লিখবে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর ছাড়া। এবং এই কারণেই সারা পৃথিবী জুড়ে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। শুধু অক্ষের কৌণিক হেলানো অবস্থানই নয়, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ও পৃথিবীর অভিগত গোলীয় আকৃতিও দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধিতে কিছুটা প্রভাব ফেলে। প্রথম যে তারিখটা নিয়ে আমি এখানে আলোচনা করছি সেটা হচ্ছে 21শে মার্চ। পরিক্রমণ করতে করতে 21শে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক অবস্থানে আসে যে মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করে। এই দিনটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়, অর্থাৎ দিন ও রাত্রি সমান হয়। এই দিনটাকে মহাবিষুব
বা বসন্তকালীন বিষুব বা ভার্নাল ইকুইনক্স বলে। এর সাপেক্ষে একটা ছবি, একটা চিত্র এখানে দেওয়া রয়েছে। চিত্রটাতে অক্ষরেখা এবং অক্ষরেখার মান দেওয়া আছে, যেমন নিরক্ষরেখা 0°, কর্কটক্রান্তি রেখা 33.5° উত্তর, মকরক্রান্তি রেখা 37.5° দক্ষিণ, কুমেরু বৃত্তরেখা 66.5° দক্ষিণ এবং সুমেরু বৃত্তরেখা 66.5° উত্তর। দুটো মেরুও দেখানো আছে, 90° উত্তর এবং 90° দক্ষিণ। চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে পেন্সিল দিয়ে সেট করা রয়েছে এবং পেন্সিল শেডের পাশেই পোর্শনটা খালি, সেখানে কিছু করা নেই। পেন্সিলের শেডেড পোর্শনটা রাতকে ইন্ডিকেট করছে এবং খালি পোর্শনটা দিনকে ইন্ডিকেট করছে। তো চিত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে এই 21শে মার্চ অর্থাৎ মহাবিষুবর দিন সারা পৃথিবী জুড়েই দিন এবং রাত্রির পরিমাণটা কিন্তু সমান। নেক্সট যে তারিখটা নিয়ে আলোচনা করব সেটা হলো 21শে জুন। 21শে মার্চের পর পৃথিবী নিজের কক্ষপথে পরিক্রমণ করতে করতে এমন এক অবস্থানে আসে যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখা থেকে উত্তরে ক্রমশ দিবাভাগের পরিমাণ বৃদ্ধি পায় এবং দক্ষিণে দিবাভাগের পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয়। উত্তর মেরু অঞ্চলে 24 ঘন্টা দিন ও দক্ষিণ মেরু অঞ্চলে 24 ঘন্টাই রাত থাকে। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত দেখা যায়, দক্ষিণ গোলার্ধে এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। এই তারিখটিকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিস বলা হয়। চিত্রটির দিকে এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে আছে। এখানে একটা অ্যারোর মাধ্যমে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 90° দেখানো হয়েছে, অর্থাৎ সূর্যরশ্মি লম্বভাবে পতিত হচ্ছে যে অক্ষরেখায়, তার নাম কর্কটক্রান্তি রেখা। কি মান তার? 23.5° উত্তর। এখানেও যথারীতি শেডেড পোর্শনটাকে রাত হিসেবে ইন্ডিকেট করা হয়েছে এবং শেডেড পোর্শনের পাশের যে অংশটা যেখানে কিছু করা নেই সেটা দিন হিসেবে দেখানো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নিরক্ষরেখা থেকে যত উত্তর মেরুর দিকে যাওয়া হচ্ছে ততই কিন্তু রাতের পরিমাণটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ দিনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে মেরু অঞ্চলে গিয়ে কিন্তু 24 ঘন্টায় দিন হচ্ছে, অর্থাৎ উত্তর মেরু অঞ্চলে 24 ঘন্টা দিন আমরা দেখতে পাচ্ছি। এবার নিরক্ষরেখা থেকে দক্ষিণের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে শেডেড পোর্শন অর্থাৎ রাত্রির পরিমাণ সেটা কিন্তু বাড়ছে এবং বাড়তে বাড়তে গিয়ে দক্ষিণ মেরু অঞ্চলে 24 ঘন্টায় কিন্তু রাত হচ্ছে। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে যত দক্ষিণ মেরুর দিকে আমরা যাব তত কিন্তু দিবাভাগের পরিমাণ হ্রাস পাবে এবং চিত্রে তোমরা সেটা দেখতেও পাচ্ছ। নেক্সট যে তারিখটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। এই তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক অবস্থানে আসে যে মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে, ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমান দুভাগে ভাগ করে। এই দিনটিতে পৃথিবীর সর্বত্র 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টা দিন হয়, অর্থাৎ দিন রাত্রি সমান হয়। একে জলবিষুব বা শারদ বিষুব বা অটার্নাল ইকুইনক্স বলা হয়। এই 23শে সেপ্টেম্বরের সাপেক্ষে যে চিত্রটা দেওয়া রয়েছে সেই চিত্রটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানেও রাত এবং দিনের পরিমাণটা সমান। যথারীতি ওই পেন্সিলের সেট দেওয়া অংশটা হচ্ছে রাত এবং তার পাশেরটা হচ্ছে দিন। তো 23শে সেপ্টেম্বর তারিখে অর্থাৎ জলবিষুবর দিন আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী জুড়ে দিন এবং রাত্রির পরিমাণটা কিন্তু সমান। শেষের যে তারিখটি নিয়ে আলোচনা করব সেটা হলো 22শে ডিসেম্বর। 23শে সেপ্টেম্বরের পর পৃথিবী তার কক্ষপথে এমন এক অবস্থানে আসে যে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখা থেকে দক্ষিণে দিবাভাগের পরিমাণ ক্রমশ বাড়ে ও উত্তরে ক্রমশ কমে। দক্ষিণ মেরু অঞ্চলে 24 ঘন্টায় দিন এবং উত্তর মেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন, সবচেয়ে ছোট রাত হয়, উত্তর গোলার্ধে এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। এই তারিখটিকে মকর সংক্রান্তি বা উইন্টার সলস্টিস বলে। এবার একটু আঁকাটা দেখে নেওয়া যাক। আঁকাটাতে তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 90° বলে যেটা লেখা আছে, অ্যারো দিয়ে দেখানো আছে, সেই অ্যারোটা ইন্ডিকেট করছে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হচ্ছে। সেটা কোন রেখায় হচ্ছে না 23.5° দক্ষিণ অক্ষরেখা, তার নাম কি? মকরক্রান্তি রেখা।
এবারে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে একটু দেখব। উত্তর দিকে আমরা যতই নিরক্ষরেখা থেকে যাব ততই দেখব শেডেড পোর্শন অর্থাৎ রাত্রির যে পরিমাণ সেটা কিন্তু উত্তরের দিকে ক্রমাগত বেড়ে চলেছে এবং বাড়তে বাড়তে উত্তর মেরুতে গিয়ে আমরা 24 ঘন্টা রাত দেখব। আবার নিরক্ষরেখা থেকে অর্থাৎ 0 ডিগ্রি নিরক্ষরেখার মান, নিরক্ষরেখা থেকে যত আমরা দক্ষিণের দিকে আসব, দক্ষিণ মেরুর দিকে, তত দেখব যে রাতের পরিমাণ সেটা কিন্তু কমছে, অর্থাৎ দিবাভাগের পরিমাণটা বাড়ছে এবং বাড়তে বাড়তে দক্ষিণ মেরুতে 24 ঘন্টায় দিন হচ্ছে। তৃতীয় প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রথমে সংজ্ঞাটা দেব। শক্তি আহরণের জন্য দীর্ঘকাল ধরে যে সকল উৎস ব্যবহৃত হচ্ছে তাদের প্রচলিত শক্তির উৎস বলে এবং তাদের থেকে প্রাপ্ত বিদ্যুৎ হলো প্রচলিত বিদ্যুৎ শক্তি। উদাহরণ হিসেবে কয়লা বলা যায়। পৃথিবীতে যে সকল শক্তির ব্যবহার বর্তমানে বিশেষভাবে না হলেও ভবিষ্যতে যাদের থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রচুর সেগুলি হলো অপ্রচলিত শক্তি। উদাহরণ সৌরশক্তি। দ্বিতীয় পার্থক্য, প্রচলিত শক্তি সম্পদের উৎসগুলি অধিকাংশই গচ্ছিত সম্পদ হওয়ার জন্য একসময় নিঃশেষিত হয়ে যাবে, জলবিদ্যুৎ ব্যতীত। অপ্রচলিত শক্তি সম্পদের উৎসগুলি অবাধ সম্পদ বা অগচ্ছিত সম্পদ হওয়ায় ইহার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। নেক্সট পার্থক্য, প্রচলিত শক্তি সম্পদের ব্যবহার ও বন্টনের সময় পরিবেশ দূষিত হয়, এখানেও জলবিদ্যুৎ ব্যতীত। অপ্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, ইহা পরিবেশের মিত্র হিসেবে বিবেচিত হয়। প্রচলিত শক্তি সম্পদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেশি, অপ্রচলিত শক্তি সম্পদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তুলনামূলকভাবে কম। প্রচলিত শক্তির ক্ষেত্রে প্রতি একক শক্তি উৎপাদন ব্যয় বেশি, অপ্রচলিত শক্তির ক্ষেত্রে ইহা কম। নেক্সট পার্থক্য, প্রচলিত শক্তির উৎপাদনে প্রযুক্তির প্রয়োগ উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। প্রযুক্তিগত দিক দিয়ে বিচার করলে অপ্রচলিত শক্তি এখনও প্রচলিত শক্তির থেকে পিছিয়ে আছে। নেক্সট, প্রচলিত শক্তিকে শিল্প, পরিবহন, গৃহস্থালী ও অন্যান্য সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফলত এর বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। অপ্রচলিত শক্তি থেকে প্রাপ্ত বিদ্যুৎকে কিছু উন্নত দেশ যেমন ইউএসএ শিল্পের কাজে লাগালেও এর বেশিরভাগ ব্যবহার গৃহস্থালীর কাজে, রাস্তার আলো জ্বালাতে করা হয়। ইহার বাণিজ্যিক গুরুত্ব তাই প্রচলিত শক্তির তুলনায় কম। চতুর্থ প্রশ্ন, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধনের উদ্দেশ্যে সম্পদের যথাযথ ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হল সম্পদ সংরক্ষণ। বর্তমানে সচেতনতার অভাবজনিত কারণে সম্পদের পরিমাণগত ও গুণগত মান ক্রমশ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। এক্ষেত্রে তাই সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে কিছু উপায় অবলম্বন করা উচিত। এবার আমরা কিছু পয়েন্টের মাধ্যমে বিষয়টা আলোচনা করব। প্রথম পয়েন্ট, ব্যবহারের বাহুল্য হ্রাস। প্রয়োজনের বেশি তথা অত্যধিক পরিমাণে সম্পদের ব্যবহার সম্পদের পরিমাণ কমিয়ে দেয়, যেমন খনিজ সম্পদ, তাই প্রয়োজন অনুযায়ী ইহার ব্যবহার করা উচিত। দ্বিতীয় পয়েন্ট, অপচয় রোধ। সম্পদের উৎপাদন ও ব্যবহারের সময় যাতে অপচয় না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে যদি ব্যবহার করা যায় তাহলে অনেকাংশে অপচয়কে লাঘব করা সম্ভব। তৃতীয় পয়েন্ট, অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার। যে সম্পদ যে কাজে সবচেয়ে বেশি উপযুক্ত তাকে সেই কাজে ব্যবহার করা, যেমন খনিজ তেলকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার না করে পরিবহনের কাজে ব্যবহার করা। চতুর্থ পয়েন্ট, সম্পদের পুনর্ব্যবহার। উন্নত প্রযুক্তির মাধ্যমে যদি একই সম্পদ বারবার ব্যবহার করা যায় একই সম্পদকে, তাহলে সম্পদ সংরক্ষণ করা যেতে পারে, যেমন লোহা, তামা ইত্যাদি। পঞ্চম পয়েন্ট, অপ্রচলিত শক্তি সম্পদের উপর গুরুত্ব আরোপ। অপ্রচলিত শক্তি সম্পদ অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে গচ্ছিত সম্পদের ভাণ্ডারের ওপর থেকে খানিকটা ভার কমানো যাবে। অর্থাৎ প্রচলিত শক্তি সম্পদ, কয়লা, খনিজ তেল, যেগুলোর পরিমাণ প্রকৃতিতে নির্দিষ্ট বা সীমিত, সেগুলোর ওপর থেকে খানিকটা ভার কিন্তু কমানো যাবে। এভাবেও আমরা খানিকটা সম্পদের সাশ্রয় করতে পারি। ষষ্ঠ পয়েন্ট, সম্পদের পুনঃস্থাপন।
তোমরা জানো বনভূমি সম্পদ। তো বনভূমি থেকে গাছ কেটে নেওয়ার পরে সেই স্থানে পুনরায় যদি চারা গাছ রোপণ করা যায়, তাহলে বনভূমিকে সংরক্ষণ করা যায় ও সেখান থেকে পরবর্তীকালে পুনরায় সম্পদ পাওয়া যাবে। 7ম পয়েন্ট, দূষণ রোধ। পরিবেশের দূষণের ফলে সম্পদের অবনমন ঘটে। যদি আমাদের প্রকৃতিকে দূষণমুক্ত করা যায়, তবে সম্পদ কিন্তু অনেকাংশে সংরক্ষণ করা সম্ভব। যেমন ধরো জল, মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে জল কিন্তু প্রচণ্ড রকম দূষিত হচ্ছে, এবং এই দূষণের ফলে জলের কিন্তু গুণমান হ্রাস পাচ্ছে। তো আমরা যদি প্রকৃতিকে দূষণমুক্ত করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্পদকে সংরক্ষণ করা যায়। 8ম পয়েন্ট, জনসচেতনতা। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারের প্রেক্ষিতে বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যাকে যদি সামঞ্জস্য বিধান করতে হয়, তাহলে সর্বস্তরের জনগণকে সম্পদের উৎপাদন ও ব্যবহারের বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে। 9ম, আইন প্রণয়ন। সম্পদ অপচয় রোধ ও সংরক্ষণজনিত বিষয়গুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার জন্য আইন প্রণয়ন কিন্তু ভীষণই দরকার। আচ্ছা, আলোচিত উত্তরগুলোই যে চূড়ান্ত এরকম কিন্তু কোনো বিষয় নয়। তোমরা উত্তরগুলো লেখার আগে বিষয়বস্তুগুলোকে ভালো করে পড়ে বুঝবে, তারপরেই কিন্তু উত্তরগুলো তৈরি করবে। যেমন ধরো দিনরাত্রির সংগঠনের যে কোশ্চেনটা ছিল, সেখানে 4টে আলাদা আলাদা আঁকা দেখানো হয়েছে। তোমরা যদি মনে করো একটা আঁকার মাধ্যমেও দেখাতে পারো, সেক্ষেত্রে সূর্যের চারিদিকে সূর্যকে ঘিরে একটা কক্ষপথ আঁকবে এবং 4টে তারিখে পৃথিবীর অবস্থান দেখাবে। এভাবে একটা আঁকার মাধ্যমেও দেখানো যেতে পারে। আর হ্যাঁ, প্রত্যেকে সাবধানে থাকবে।